সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আপনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? বলছি তো, আমি আপনাকে বলছি তো, ওপেন তো ক্যামেরায় বলছি। তামিলনাড়ুতে রিক্সাওয়ালারাও ওর থেকে ভালো ইংরেজি বলে। আমরা তো গাঁও বাংলা ছেড়ে, আমরা বাংলা ছেড়ে কী বলতে পারবো? আমরা হিন্দি সিনেমাতে হিন্দি করিনি, আর ইংরেজিও যাই না। বাসে ঝুলে ঝুলে তাও 3-4টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছি। বাংলাদেশে তো 7% হিন্দু, তা তারা কী করে বাঁচবে? আমরা যদি 70% হিন্দুরা আমরা যদি মাথা তুলে এখানে না থাকতে পারি। আজকে যে একটা পুরো ইসলামিক উগ্রবাদ তৈরি হয়েছে মমতা ব্যানার্জি সরকার আসার পর। সুভাষচন্দ্র বসু যেখানটায় যে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, সেই চেয়ারে একটা জেহাদি মানুষকে কেউ বসায়? তো গরু খেকো হিন্দু। তো কমিউনিস্টগুলো সবকটাই হচ্ছে হিন্দু বিরোধী, মানে ইসলামী উগ্রবাদীদের মতনই তো হচ্ছে দেশদ্রোহী। আর আপনার এদের ডিএনএর মধ্যেই তার ঢুকে রয়েছে কমিউনিস্টদের। নমস্কার, বাংলা হান্টে সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। ববিদাকে অনেকদিন পর পেয়ে গেছি, স্বাগত জানাচ্ছি বাংলা হান্টে। দাদা, প্রথমত বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নতুন বছরের শুভেচ্ছা সকলকে। যে প্রশ্নের দিকে যাচ্ছি, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল এবং সেই জন্মদিনেতে তৃণমূলের বিভিন্ন নেতামন্ত্রীরা তাকে শুভেচ্ছা যেমন দিয়েছে, আবার অনেকে লতা মঙ্গেশকর, কেউ কেউ সচিন তেন্ডুলকর, আবার কুণাল ঘোষ যিনি মুখপাত্র তিনি বললেন যে সুভাষচন্দ্র বসুর সাথে তুলনা করেছেন। আবার তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বসুর মতো একটি দল তৈরি করেছেন, যেই দলটাকে জাতীয় স্তরে পর্যন্ত নিয়ে যাচ্ছে। কুণালদা অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক ছিলেন, রাজনীতিবিদ হিসাবে যথেষ্ট ওনার বুদ্ধি রয়েছে। তো উনি যখন যেটা বলেছেন তো একটা গুরুত্ব আছেই। অ্যাকচুয়ালি নতুন বছরে তো মানুষকে কিছু দিতেই হবে, উপহার দিতে হবে। তা উনি এই কৌতুক করে বলেছেন, এই রসিকতা করে বলেছেন, এটাই ওরকে উপহার দিলেন। এই যে দলের সৃষ্টি থেকে জাতীয় স্তরে তৃণমূলকে নিয়ে যাওয়া, তৃণমূলের তো সীমাবদ্ধতা শুধু পশ্চিমবঙ্গ পর্যন্ত। এটা নির্বাচন কমিশন তো তৃণমূলের এগুলোকে তো ক্যান্সেল খারিজ করে দিয়েছে। এটা একটা আঞ্চলিক দল এবং এর সর্বভারতীয় তকমা নেই, তবু এরা লেখে সর্বভারতীয় তকমা, মানে আর কি সেই সিংহের চামড়া যদি কোনো শিয়াল গায়ে দেয় সেরকম অবস্থা আর কি। তা মানুষ তো অত বোকা নয়। আর কুণালদা মমতার সম্পর্কে যেটা বলেছে এটা সম্পূর্ণ উনি রসিকতা করে বলেছেন, যাতে এটা নিয়ে একটা আলোড়ন চলে, সকলে হাসি ঠাট্টা করে। হ্যাঁ, আলোচনার মধ্যে থাকে না, এটা হাসি ঠাট্টা হয়, কারণ তাতে মমতা ব্যানার্জি টিআরপিটা ডাউন হবে। কারণ কুণাল ঘোষকে যেভাবে বেইজ্জত করেছে এলো মমতা ব্যানার্জি এবং তাকে জেল খাটালো, তাকে বলির পাঠা করে, স্কেপগোট করে, এটা কেউ মেনে নিতে পারে না। আমি হলেও মেনে নিতে পারতাম না। তার তো রিভেঞ্জ চাইবে সকলে, তা এইভাবেই করছেন আমার মনে হয় আর কি। দাদা, বাংলাদেশের ইস্যুর দিকে চলে যাচ্ছি। একেবারে কাটা তার পেরিয়ে একজন বাংলাদেশি নাগরিক এসেছেন, সেখানে ভুয়ো শংসাপত্র দিয়ে নাম পরিবর্তন করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তৃণমূল জানেই না। ওই খাতুন, যে লাভলি খাতুন, যে আসল নাম হচ্ছে নাসিমা। আপনারা এটা নিয়ে আশ্চর্য হচ্ছেন, আপনারা তৃণমূল যায় না, এটা হয়? আচ্ছা, আপনার মনে আছে যে 2013 সালে 19শে ফেব্রুয়ারি ক্যানিংয়ে একটা রায়ট হয়েছিল, প্রায় 400-র মতো হিন্দু বাড়িকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পার্ক সার্কাস, মেটায়া বুরুজ, রাজাবাজার থেকে সমস্ত মুসলিম উগ্রবাদীরা ওখানে গিয়েছিল এবং পুরো সংগঠিত হতে প্রচুর হিন্দুর ক্ষতি করে তুলেছিল, প্রচুর হিন্দু মহিলা রেপ হয়েছিল। মমতা ব্যানার্জি সরকার সেটা চেপে যায়। তাতে যে ডিএভির যে অফিসার ওইটা তদন্ত রিপোর্ট দেয়, গোয়েন্দা দপ্তর, রাজ্য গোয়েন্দা দপ্তর, কেন্দ্র সরকারের নয়, সেন্ট্রাল আইবি নয়, ডিআইবি, তাতে পরিষ্কার প্রতিটা ছত্র রয়েছে। সেই রিপোর্ট আমার কাছে আছে, আপনি চাইলে আমি 7 পৃষ্ঠার রিপোর্টটা পাঠিয়ে দিতে পারি। তাতে রয়েছে যে এই ইমরান হোসেন হচ্ছে এই পুরো দাঙ্গাটার মদতদাতা, যে হচ্ছে সিমির প্রতিষ্ঠাতা, ফাউন্ডার মেম্বার, এবং ওর সঙ্গে জামাত ইসলামীর পুরো যোগাযোগ আছে, জেএমবির যোগাযোগ আছে। এত কিছু তথ্য পাওয়ার পরেও যে হচ্ছে পেনিট্রেট করেছিল 1970 পূর্ব পাকিস্তান থেকে, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, 71-এর পরে তো বাংলাদেশ হয়। তো সে পেনিট্রেট করেছে এবং আজকে তাকে ওই রিপোর্ট পাওয়ার পরে মমতা ব্যানার্জি কী করলো? সে পাকিস্তানি নাগরিক, যে এত বড় উগ্রবাদী, যার সঙ্গে সিমির প্রতিষ্ঠা যোগাযোগ, যার সঙ্গে জেএমবির যোগাযোগ, তাকে করে দিল এমপি। আমি বোঝাতে পারছি কথাটা? এবং এমপি শুধু নয়, তাকে আবার এখন করে দিয়েছে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান। আপনি কতটা দুর্ভাগ্য চিন্তা করুন যে আমাদের এখানকার ভারত পশ্চিমবাংলার মুসলমানদের পক্ষে দেশটা যখন ভাগ হলো, 3টে ভাগ হলো। জিন্না বললো যে খতরনাক হিন্দুদের সঙ্গে আমি থাকতে পারবো না, আমার আলাদা রাষ্ট্র চাই বলে বাংলাদেশে পাকিস্তানে মুসলমানরা চলে গেল। অনেকে, প্রচুর লক্ষ হিন্দু এবং মুসলিম মারা গেল, লক্ষ লক্ষ মানুষ। তো এখানকার যেসব মুসলমানরা ভারতবর্ষকে মা বলে বলেছিল তারা রয়ে গেল। তা বাংলাদেশ পাকিস্তানে যেসব মুসলমানরা চলে গেল তারা একবারও এখানকার মুসলমানদের কথা ভাবেনি যে তারা কীভাবে বাঁচবে।
তো তারা অ্যাকচুয়ালি গদ্দারি করেছিল ভারতীয় মুসলমানদের সঙ্গে। সে ভারতীয় মুসলমানদের কাছে তারা হচ্ছে গদ্দার। তা সে পশ্চিমবাংলা মুসলমানদের সঙ্গে যে সমস্ত বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা গদ্দারি করলো, সেই গদ্দারদের একজন যে হচ্ছে ইমরান হোসেন, যাকে এমপি বানিয়েছিল, তাকে এইখানকার মুসলমানদের কল্যাণের জন্য যে সংখ্যালঘু কমিশন তার চেয়ারম্যান বানিয়ে দিল মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জিরা জানে না যে তৃণমূলের কত প্রধান উপপ্রধান তার বাংলাদেশি নাগরিক কিনা। এখানকার এমনি করে খুঁজলে প্রচুর দেখা যাবে যে তৃণমূলের 50 সদস্য এমএলএ এরা সমস্ত অনেকেরই চেন রয়েছে বাংলাদেশে রয়েছে। এরা সে কমিউনিস্ট আমল থেকে এরা আমাদের এখানে ইনফিল্ট্রেটেড করেছে, অনুপ্রবেশ করেছে। বাংলাদেশি ইনফ্লাক্সের ফলে জনসংখ্যা এত বৃদ্ধি হয়েছে। আজকে বাংলাদেশি ইনফ্লাক্সের ফলে ডেমোগ্রাফি টোটাল চেঞ্জ হয়েছে। অনেক জায়গায় এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান এরাই নির্ধারণ করছে। এবং এই নাসিমার এটা ঘটনাটা আপনারা আশ্চর্য হতে পারেন, আমি নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের খুব খাস একজন পাত্র ছিলেন, সেখান থেকে তৃণমূলে চলে এলেন। তার এগেনস্টে বিদেশেও যেমন নারীদের উপর নিগ্রহের একটা অভিযোগ রয়েছে, রাজ্যেও রয়েছে, তারপরেও কি মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছে না চোখে? দেখুন, মমতা ব্যানার্জি তার দলকে কীভাবে চালাবেন আমি কেন বলতে যাব? আমার প্রশ্ন হচ্ছে উনি আমাদের দেশের মানুষের জন্য উনি কি অতটা ক্ষতি করছেন কি ভালো করছেন? আজকে মমতা ব্যানার্জির পিসি ভাইপো সরকার, তারা পুরোপুরি আজকে পুরো জিহাদি সরকার তৈরি করেছে। এই জিহাদি সরকার থেকে আমাদের এখানকার হিন্দুদের বাঁচার প্রয়োজন আছে। কারণ আজকে আপনারা সবাই বাংলাদেশের হিন্দুদের নিয়ে বলছেন, আমরাও বলি, তো বাংলাদেশে তো 7% হিন্দু, তা তারা কি করে বাঁচবে? আমরা যদি 70% হিন্দুরা আমরা যদি মাথা তুলে এখানে না থাকতে পারি। আজকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতার বুকে রাজাবাজার মেয়েটার বুঝে আপনি অবস্থা দেখছেন হিন্দুদের। আপনি খোদ ধর্মতলায় যেখানে অপারেশন সাইন করে সুভাষ চক্রবর্তী পুরো রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল, এই মমতা সরকার আসার পরে ববি হাকিম আর তার দলবল কী হারে বিহারি মুসলমানদের এনে হকারে বসছে কোনো ভদ্র পরিবারে। আপনি তো একজন মহিলা, আপনি তো নিজেই জানেন যে ওখানে জিনিসপত্র কিনতে গেলে আপনাকে কী করে মানে অশ্লীলতার শিকার হতে হয়। পুরো অশ্লীল আচরণ করে তাদের সঙ্গে, ইফটিজিং করে, হ্যাঁ, যা ইচ্ছা তাই করে। তো আজকে যে একটা পুরো ইসলামিক উগ্রবাদ তৈরি হয়েছে মমতা ব্যানার্জি সরকার আসার পর। নইলে আজকে সুভাষচন্দ্র বসু যেখানটায় যে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, সেই চেয়ারে একটা জেহাদি মানুষকে কেউ বসায়, তাই না? এদের মানসিকতা কতটা? মমতা ব্যানার্জির প্রচুর নেতার সঙ্গে জেএমবির কানেকশন আছে, এগুলো কেন্দ্র সংস্থার, এগুলো উদ্ঘাটন করা উচিত, ইনভেস্টিগেশন করে। দাদা, একটু ডায়মন্ড হারবারের দিকে চলে যাচ্ছে। ডায়মন্ড হারবারে দেখলাম গত কয়েক সপ্তাহ ধরে, বিগত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম পড়ে রয়েছেন। সেবাশ্রয় প্রকল্প, একের পর একের প্রকল্প, স্বাস্থ্য শিবির সব কিছু করছেন। কোথাও কি 2026-এর বিধানসভা ভোট নিয়ে তিনি এখন থেকে প্রচার শুরু করে দিয়েছেন? পড়ে রয়েছেন ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে যখনও যায় না, আগের দিন যদি মানুষ খবর পেয়ে যায় গালাগালি দিতে থাকে, রাত থেকে গালাগালি দিতে থাকে, ঘুমায় না। কেউ ভোট দিয়েছে? কোথায় ভোট হয়েছে? ওখানটায় 7,56,000 ভোটেও জিতেছে। ওখানে ভোট করতে দিয়েছে? ও সবাইকে পকেটে পুরে নিয়েছে। ইভেন আমার দলেরই লোককে পুরে নিয়েছে, জেলা সভাপতি তাকে কিনে নিয়েছে, তার টিমকে কিনে নিয়েছে, এখানটায় নির্বাচন কমিশনকে কিনে নিয়েছে, সেন্ট্রাল ফোর্সকে কিনে নিয়েছে। ভোট কোথায় হয়েছে? যেখানে আমার দাপট ছিল সেই সব জায়গায় ছাপ্পাটা মারতে পারেনি। ওই জন্য কাউন্টিং হলে এত সমস্ত সুইচ ও অন করার পরেও কাউন্টিংটাও যাতে না করতে পারে, ওই জন্য ক্রিমিনাল ঢুকে রেখেছিল। আর ওখানে তো গলির মধ্যে, সেখানে কোনো ফোর্সই ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সেখানে আমাদের লোকেদেরকে সূচ দিয়ে প্রায় মেরেছে, মুখে ঘুষি মেরেছে, মেয়েদেরকে শ্রোতাহানি করেছে। তারপর প্রতিটা বুথে কাউন্টিংয়ের সময় 50-100 করে ভোট অ্যাড করে নিয়েছে। তারপরে দেখুন ওর যেখানে ঠেক, যেটা লিপস অ্যান্ড বাউন্সের অফিস, যেটা ইডি সিজ করে দিয়েছিল গতবারই হাইকোর্টের নির্দেশে, সেই সিল খুলে ও সেখানে গিয়ে বসে, সেটাও ঠিক, ওটা এমপি অফিস লিপস অ্যান্ড বাউন্সের। এটা আপনারা জানেন না, জেনে নিন। সেই আমি জানি না ইডির অফিসাররা কেন না বলে না, এবং বিরোধী দলের যারা নেতারা আছে তারা কেন এটা নিয়ে উচ্চবাচ্য করে না। তো সেইখানটায় অফিসটাতে খুলে ও তো ওখানটা অপারেট করে, এটা তো এমপি অফিস। তো এমপি অফিস যেখানে হবে সেখানে তো একটা জায়গায় প্রভাব বিস্তার করা উচিত। সেই বুথটাতে এত কিছু করার পর ওখানে ছাপ্পা মারতে পারেনি আমার জন্য, সেই বুথটাতে 119 ভোটে অভিষেক ব্যানার্জি হারে। ভাতের একটা চাল যেমন টিপলে বোঝা যায় যে সেই ভাতটা সেদ্ধ হয়েছে কিনা, তাহলে ওই বুথগুলো, ওখানে সবকটা বুথে আমি জিতেছি, যেহেতু আমার প্রভাবে ওখানে ছাপ্পা মারতে পারেনি, কাউন্টিংয়ে গুলিয়েছে। 100-150 ভোট গোলানোর পরেও ওখানে 119 ভোটে আমি জিতেছি। কেন্দ্রীয় বাহিনী তো ছিল, ওই কেন্দ্র বাহিনী কোনো কাজ করেনি। আপনারা নিজেরা অনেক সাংবাদিক দেখেননি যে সিসিটিভি ক্যামেরাগুলোকে, তারপরেও বলছেন যে কেন্দ্রীয় বাহিনী কিছু কেন্দ্র বাহিনী ভোটের সময় তো ইলেকশন কমিশনের আন্ডারে সব কিছু চলে যায়। বিজেপি করেছি তো তাতে কি আছে? সেন্ট্রাল ইলেকশন কমিশন বিজেপির আন্ডারে। আমি 2018 থেকে বলছি, যবে থেকে এখানকার সিইও আরিজ আফতাব থাকবে ততদিন এখানটা তৃণমূলকে হটানো যাবে না। এর সঙ্গে তৃণমূলের পার্টির পুরোপুরি লিয়াজ দেওয়া আছে এই সিইও যে আরিজ আফতাব।
বুঝেছেন? ওখানে ইলেকশন কমিশনে ডিএম তো নিজে ওখানকার হচ্ছে ডিও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ও নিজে কন্ট্রোল রুমে বসে কোন কোন বুথে ছাপ্পা মারা হবে সব কিছু অপারেট করেছে। ইভেন দেখুন অভিষেকের পেনিট্রেশন কতটা, যে আজকে ইলেকশন পিটিশন করেছি 7খানা ইলেকশন পিটিশন হয়েছে, 2টো হয়েছে অভিষেকের এগেনস্টে, বাকি 5টা তৃণমূলের, 4টে তৃণমূল পার্টির এগেনস্টে, 1টা সুকান্ত মজুমদার এগেনস্টে। সব কটার হিয়ারিং হয়ে গেল 5-6 আর 7বার করে, আমারটা এখনও কিন্তু লিস্টে উঠলো না। মানে হাইকোর্টের মধ্যে অভিষেকের পেনিট্রেশন আছে, ও গরু পাচারের টাকা, কালা পাচারের টাকা সব জায়গা দিয়েও পারচেস করে নিতে যায়। এখানে আমরা খুব অসহায়, তবু আমাদের লড়তে হবে। সে একাকুম্ভ রক্ষা করে নকল বদিগরের মতো, বুঝতে পেরেছেন? আপনি ও যে ওখানে গেছে, আচ্ছা আপনি বলুন তো যে কতখানি, আমি যখন বলেছি তা অনেকে আমাকে বলেছে যে সত্যি সত্যি, অনেকে বিশ্বাস করে না যে ওকে যে নবনালন্দা থেকে ও ক্লাস 8-এ কোনো সাবজেক্টে ডবল ডিজিট পায়নি, সব সিঙ্গেল ডিজিট। আমি চ্যালেঞ্জ করছি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে, ডবল ডিজিট একটা তো পায়নি। আপনি যদি কোনো অশিক্ষিত লোককেও যদি 1 সপ্তাহ পড়ান, সে অন্তত ডবল ডিজিট 10-15 করে নাম্বার পাবে। সব কটাতে সিঙ্গেল ডিজিট 4, 3, 6 এসব নাম্বার পেয়ে ও নবনালন্দা ওর মাকে ডেকে নিয়ে এসে, মানে অফিসিয়ালি যে এখন যিনি মা আছেন তাকে ডেকে নিয়ে এসে ওকে ওখান দিক দিয়ে ওকে অফিশিয়ালি মা বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? যদি অফিসিয়ালি যে মা থাকবে তাকেই তো অফিসিয়ালি মা বলতে হবে। আমি তো আর নিন্দুক নই যে পিসি ভাইপোকে আমি মা বেটা বলবো। তো আমরা তো একটা গ্রেড বা এথিক্স মেনটেন করি। তো অফিসিয়ালি যিনি মা আছেন তাকে নিয়ে এসে ওকে টিসি দেয় নবনানন্দ কর্তৃপক্ষ, এবং তারপর দিল্লি থেকে কোনো রকম উচ্চ মাধ্যমিক পাশ করে। এবং দেখুন তামিলনাড়ুতে রিক্সাওয়ালারাও ওর থেকে ভালো ইংরেজি বলে। আমরা তো গাঁও বাংলা ছেড়ে, আমরা বাংলা ছেড়ে কী বলতে পারবো? আমরা হিন্দি সিনেমাতে হিন্দি ই করিনি, আর ইংরেজিও যায় না। বাসে ঝুলে ঝুলে তাও 3-4টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছি। তো ওকে ও যে MBA-টা ওইটাও আনরেকগনাইজড, ওর কোনো রেকগনিশন ইউজিসিতে। তো টোটালটা এটা আমি এক্সপোজ করেছিলাম 2018 সালে। তার 13 দিন পরে আমাকে অ্যাটাক করে আজকে আমার পায়ে প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার। আমার কাছে 37টা ভুয়া কেস করেছিল, কোয়াশিং করে করে এখনও 13টা রয়েছে। তো জীবনে কাউকে চড়ি মারলাম না। তো এই যে আমাদেরকে ক্রিমিনাল বানিয়েছে, আমরা যে মানে আমাদের মতো লোকদের যারা ওর বিরোধী আর কি, ওদের পন্থা হচ্ছে মিশি ভাইপোর এইটাই পন্থা, হয় পারচেস করো আর নয়তো কেসে কেসে জড়িয়ে দাও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আপনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? বলছি তো, আমি আপনাকে বলছি তো, ওপেন তো ক্যামেরায় বলছি। দেখুন কতখানি আনএডুকেটেড ও, যে এই বাড়ি যে গেল, যে কি বললেন সেবাশ্রয়, যে এটা ঢপবাজি, সব সমস্ত ঢপবাজি। আপনি জানেন না, পুরোটা ঢপবাজি। ডায়মন্ডের মানুষ সব জানে, যার জন্য ওকে সকলে ঘেন্না করে। ও যে এক্সট্রা প্লেটটা ধরানো দেখেছেন? হ্যাঁ গো, যেগুলো আনএডুকেটেড পার্সন হয় সেগুলো তো এক্সট্রা প্লেটটা ঠিক করে ধরবে, উল্টে ধরে রয়েছে এক্সট্রা প্লেটটা, সেইটা দেখে দেখে বোঝাচ্ছে। আমি বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, ভাতের একটা চাল টিপলে তো বুঝতে পারবে যে ভেতরে স্বাস্থ্যমন্ত্রীর যে ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতা ঢাকতেই কি স্বাস্থ্য শিবির করে বেড়াচ্ছেন? কিচ্ছু নয়, এসব নাটক পিসি ভাইপোর। ইডি এখন তো লিপস অ্যান্ড বাউন্সের এখন ডিরেক্টরদের নামে তো এফআইআর করেছে। এখন সেই মুকুল রায়ের মতন এখন ঘুম ছুড়েছে। এখন একটা নাটক করে ইডি সিবিআই থেকে হাত থেকে বাঁচার জন্য এসব করছে, সব একসঙ্গে রয়েছে। মা কোনোদিন ছেলের বিরুদ্ধে যায়? এটা কোনোদিন হয়? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে শাস্ত্রে আছে চুরির দেবতা কার্তিক, আমাদের রাজ্যে সরকারি চুরি বেড়েছে, তাই কার্তিক পুজোর উন্মাদনাও বেড়েছে। কোথাও গিয়ে চুরির দেবত্ব রূপের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষদের সমর্থন আদায়ের কৌশল। আপনার কাজ নেই, গরু খেকো হিন্দুর কথা আমাকে কেন বলছেন? তো গরু খেকো হিন্দু, তো কমিউনিস্টগুলো সবকটাই হচ্ছে হিন্দু বিরোধী। ওরা কি পুজোর কি জানে? একটা পদবী, ভট্টাচার্য পদবী তো উপাধি। ওইটা ব্রাহ্মণ থাকলে তার 9টা গুণ থাকে, 9টা গুণ আছে ওনার মধ্যে। শাসক শিবিরের বিরোধী আজকে উনি যে গরু খেয়ে উনি দেখাচ্ছেন যে আমি ব্রাহ্মণ মানুষ, হিন্দুদের ধ্বজাধারী, আমি গরুর মাংস খেয়েছি। ওর হিম্মত ছিল সেলিমকে নিয়ে শুয়োরের মাংস খাওয়ার? আমি স্পন্সর করবো, বলুন তো, বলুন শুয়োরের মাংস খেতে বলুন ধর্মতলায় সেলিমকে নিয়ে। এই যে চুরির প্রসঙ্গ টেনে একজন হিন্দু ধর্মীয় একটি দেবতাকে এই ধরনের কটূক্তি, এনাদের কালচার, কমিউনিস্টরা তো হচ্ছে মানে ইসলামী উগ্রবাদীদের মতনই তো হচ্ছে দেশদ্রোহী। আর আপনার এদের ডিএনএতে মধ্যেই তার ঢুকে রয়েছে কমিউনিস্টদের। এদের যেমন কয় কোরআন, এদের কয় কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো, এদের ময় মার্কস, এদের ময় মোহাম্মদ। এদের মন রয়েছে আরবের দিকে, এদের মন রয়েছে রাশিয়া চীনের দিকে। ভারতের প্রতি এদের কোনো সহমর্মিতা নেই, কোনো ত্রাণ নেই। তা ভারতের হিন্দু দেবদেবী, ভারতীয় দেবদেবী, ভারতীয় মনীষীদের তো বেইজ্জত করার এদের তন্মন্ধন এরা নিয়োজিত করে রেখেছে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।